স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আয়োজনে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা চেষ্টা করি সেগুলো জানিয়ে দিতে এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত অতিথিরা সেসব খবরে গভীরে ঢোকেন এবং তাদের পর্যবেক্ষণ বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করি। সেই হিসেবে আজ আমার সঙ্গে আছে সিনিয়র সাংবাদিক এলাহি নওয়াজ খান। এলাহি নওয়াজ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। জাতীয় সংসদে ইস্যুটা তো থাকবেই এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য যে আপিলটা করা হয়েছিল, আপিলে যে রায়টা হয়েছিল সেই রায়ের নথি প্রকাশ হয়েছে ৭৪ পৃষ্ঠার এবং কিছু ক্লজ আছে যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং দর্শক, বলে রাখি এই আয়োজনে আপনারাও তো আছেন এবং আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং আমরা তাদেরও মূল্যবান পর্যবেক্ষণ বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই একটু পরে আপনাদেরকে পেয়ে যাব। আমি তো এলাহি নওয়াজ খান, আপনার একটা বিষয় একটু মতামত জানতে চাই। আমরা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের যে চূড়ান্ত নথি, সেই নথিটা প্রকাশ পেয়েছে এবং নথিতে একটা কথা কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে, যেটা পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ থেকে কার্যকর হবে। সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে যদি এর কাঠামোগত কোনো পরিবর্তন করতে চায়, গঠনের কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। আপনি দুদিন দেখেছেন সংসদের অধিবেশন, আপনার মনে হয় কি না যদি কোনো গাঠনিক পরিবর্তন আনার চেষ্টা করা হয় বা প্রস্তাব করা হয়, ব্যাপারটা এত সহজ হবে কি না? কারণ আমরা তো সংসদ খুব প্রাণবন্ত দেখতে পাচ্ছি, খুব তর্ক বিতর্কের উচ্চ পর্যায়ে থাকতেও দেখছি, একদিনের মধ্যে ওয়াকআউটের ঘটনাও দেখেছি। একটু পূর্বাভাস জানতে চাই আপনার কাছে। আমি যে বিষয়টা বলতে চাই যে একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা পৌঁছেছি, সেটা হলো আপনার নিশ্চয়ই ৯৬ সালের কথা মনে আছে, বিএনপি সরকারে এবং প্রথম জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব এনেছিল, বিএনপি আনে নাই এবং ৯৬ সালে এর দাবিতে আন্দোলনটা প্রচণ্ড রূপ লাভ করলো এবং এই বিএনপি শেষ পর্যন্ত, আপনি আর মনে থাকার কথা যে মানে খুব অসহযোগ আন্দোলন, চারিদিকে এমন একটা অবস্থা তৈরি করা হলো যে বিএনপি ইচ্ছা করলে ওই যেটা আপনি ২৮ ফেব্রুয়ারির যে ইলেকশন হলো, বিএনপি ইচ্ছা করলে কিন্তু একটা ক্র্যাকডাউন করতে পারত, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দমন নিপীড়নের দিকে যান নাই। জনগণের দাবির প্রতি এইরকম শ্রদ্ধা দেখিয়ে আমার মনে আছে সেদিন সারা রাত আমি পার্লামেন্টে ছিলাম, এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা সংবিধানে সংযোগ করা হয়েছিল। আজকে পার্লামেন্টে সেই সরকারি দল হচ্ছে বিএনপি এবং যারা ৯৬ সালে তত্ত্বাবধায়ক দাবি প্রথম উত্থাপন করেছিল তারা এখন বিরোধী দলে। এবং আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার করেছিল নিজেরা সারা রাত পার্লামেন্টে বিতর্ক করে নিজে করেছিল আর যারা দাবি করেছিল উভয়। সুতরাং আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে একটা কার্যকর বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এই উভয় পক্ষর দায় আছে, সেই দায় থেকে একটা সত্যিকার কার্যকর জায়গায় যেতে পারে। এটা নিয়ে বড় কোনো বিরোধ হবে বলে আমি মনে করি না। আপনার মনে হয় কি না, মানে ইস্যুটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক, সাম্প্রতিক সময় এটা তো আর সংসদে ওঠার মতো প্রয়োজনীয়তা নেই? না, এটা তো কোর্ট তো মোটামুটি একটা জায়গা, একটা স্পেস সবসময় কোর্ট রায়ের মধ্যে একটা রেখে দেয়। যদি কোনো মানে অ্যাবসলিউট বলে তো কিছু নাই যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি যে, সেক্ষেত্রে তো কোনো বদলাই ঘটতেই পারে, তখন কি হবে সে ব্যাপারে তো পার্লামেন্টের সুযোগ থাকতেই পারে। আর যেহেতু পার্লামেন্ট একটা সর্বোচ্চ একটা জায়গা, আইন প্রণয়নের জায়গা, সুতরাং কোর্ট কিন্তু পার্লামেন্টেরও ক্ষমতাকে করলেন আর কি, এন্ডোর্স করে দিলেন, পার্লামেন্টের সুযোগ থাকতে পারছে। আমি এটা নিয়ে আরও কথা বলবো। আমি একটু শামসুজ্জামান দুদু ছোট্ট করে আপনার একটা মন্তব্য নিতে চাই। মানে সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে এবং সংসদের কিছু কালচার, কিছু ভাষা আছে, সেগুলো নিয়ে তারপর সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। আজকে রাষ্ট্রপতি ভাষণের প্রেক্ষিতে যে ধন্যবাদ জ্ঞাপনের অংশটা ছিল, আমরা দেখলাম সেই অংশটা ছাপিয়ে
জুলাই সনদ এবং সংবিধান সংস্কার সভা কেন হলো না, এই ব্যাপারটাই আসলে আলোচনায় চলে এলো। মানে আমরা আসলে এই জায়গা থেকে বেরোতে পারছি না কেন? মানে অবশ্যই বিএনপি জুলাই সনদের প্রতি পরিপূর্ণ সম্মান রাখছে, আস্থা রাখছে, এবং সেই জায়গা থেকে বিরোধী পক্ষ থেকে বারবার এই একটা পয়েন্টে আনা হচ্ছে। অনেকগুলো বিষয় তো আলোচনা করতে গিয়েও করার সুযোগ হচ্ছে না। মানে কি বলবেন? যারা সরকারকে আলোচক হিসেবে আছে আলোচক তাদের প্রশ্ন করছে। জি আমি এই কথার প্রেক্ষিতে 96 এর আগে যেটা 12 নির্বাচনের পরে জি যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এখন উল্লেখ করেছে, কিন্তু জামাত ইসলাম কেয়ারটেকার ধারণা সৃষ্টি করেছে বলে সাংবাদিক লিখেছেন, কিন্তু প্রস্তাবটা উত্থাপন করেছে আওয়ামী লীগ। আচ্ছা, যেন শামসুল, আমি আপনার কথাটা একটু স্পষ্ট করে শুনতে চাই। খুব সম্ভবত অডিওতে একটা সমস্যা হচ্ছে। আমাদের সহকর্মীরা আবার একটু পুনঃসংযোগ স্থাপনের চেষ্টা করুক। আমি এই ফাঁকে একটু জনাব সাইফুল হক, আপনার এই বিষয়ে মতামতটা একটু নিতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ক্ষেত্রে যে দাবিটা করা হয়েছিল, আপিল বিভাগ যে রায়টা দিয়েছে, সেটার একটা পূর্ণাঙ্গ নথি আমাদের সামনে চলে এসেছে, এবং সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কাঠামো নিয়ে নানা আলোচনা হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এখনও সংবিধান সংস্কার পরিষদের সভা এই অংশটা নিয়ে আটকে আছি, কারণ 30 দিন পার হয়ে যাচ্ছে। কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুই আলোচক, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। রাইটে তো আগেই ফেলছে, যেটা আপনি উল্লেখ করলেন, যে আজকে তার পূর্ণাঙ্গ নথি যেটা আজকে উচ্চ আদালত তারা প্রকাশ করেছেন। আর তত্ত্বাবধায়ক সরকার আবার পুনঃস্থাপন হচ্ছে, এটা নিশ্চয়ই ইতিবাচক দিক, এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আমরা যখন রায় হয়েছে তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমার ধারণা দেশের গণতন্ত্রকামী মানুষ, সাধারণ মানুষ, তারা ওইটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যেটা আপনি উল্লেখ করছিলেন, এটা 14th জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, আর তার আগে অর্থাৎ 14th জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটাই মোটামুটি ধারণা বা এটাই অনুমান করা হচ্ছে। কিন্তু এটা অটোমেটিক এটা সংবিধানে যুক্ত হবে না, এটা পার্লামেন্টে এটা বিল আকারে বিষয়টা উত্থাপিত হবে, বা বিল আকারে উত্থাপিত হলে এটা আবার বাছাই কমিটিতে যাবে, তারপর এটা যখন এটা আইন আকারে সাংবিধানিক প্রক্রিয়া, মানে পার্লামেন্টারি একটা মানে ক্রোনোলজি আছে, পার্লামেন্টে একটা, অর্থাৎ সেভাবে এটা যুক্ত হবে। তার মানে এটা সক্রিয়ভাবে এটা হবে না, এটা সংসদে আলোচনা হতে হবে। এর বিস্তার আমরা এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বিস্তারিত আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যেটা আপনি বললেন, সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিনি হওয়ার কথা, তিনি যদি কোনো কারণে অসমর্থ হন, তাহলে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক যিনি আছেন তিনি এ ব্যাপারে দায়িত্ব নেবেন। এভাবে আমরা 5টা-6টা বিকল্পের কথা সেখানে ভাবা হয়েছে। আমরা এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি। একটা প্রশ্নে বিএনপির আপত্তি ছিল, 5 বা 6 নম্বর বিকল্পের প্রশ্নে, সেগুলো আরো অনেক পরের প্রশ্ন, কিন্তু নীতিগতভাবে সবাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত। এটা আপনি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে এখন থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা কোনো দলীয় সরকারের অধীনে আর হবে না, এটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের কম্পোজিশন কিভাবে হবে, সরকারের মেয়াদও আমরা আলোচনা করেছি 90 দিন, বিশেষ বিবেচনায় এটাকে আরো বৃদ্ধি করবার প্রস্তাবনা আছে। কিন্তু সাইফুল্লাহ, যে পয়েন্টটাতে আমি আসতে চাই, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন, এবং এমন মানে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে এমনটাই হওয়ার কথা। কিন্তু মুশকিল হচ্ছে পার্লামেন্টের এখন যে চিত্র, যে কোনো বিষয় একটা বিতর্কের জায়গা থাকে, কিন্তু সেই বিতর্কটা অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে কখনো কখনো। যেমন আজকে একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলার কথা ছিল, সেখান থেকে বের হয়ে সেটা সংবিধান সংস্কার সভা কেন্দ্রিক আলোচনা হয়ে গেল। এরকম পরিস্থিতিতে আসলে এই জাতীয় বিষয়গুলো পার্লামেন্টের ধারাবাহিকতা অনুসারে সম্ভব কিনা? না, আমি মনে করি পার্লামেন্ট যারা পার্লামেন্টে এসছেন
তাদের তো একটা বিশাল অংশের এবারই প্রথম তারা পার্লামেন্টে তারা তো এসছেন তারা, ফলে অনেকগুলো ব্যাপারে হয়তো অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, জি তাদের সদিচ্ছার আন্তরিকতার ঘাটতি নেই, এটা আমি বিশ্বাস করতে চাই। আমার ধারণা যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এখনই আলোচনা হবে এরকম না, এটার জন্য সময় আছে, আমার মনে হয় যে সময় করে আলোচনা হবে। আর আপনি যেটা বললেন, জি আমরা এখানে অনেকটা বলে না যে একটা আলোচনা করতে যে আরো 10টা প্রসঙ্গ এখানে উত্থাপিত হয়। হ্যাঁ। এই ব্যাপারে প্রধানত বিষয় নির্বাচনী কমিটি যেটা হয়েছে তারা ঠিক করবেন। এখানে মাননীয় স্পিকার যিনি দায়িত্বে আছেন তিনি দিনের আলোচ্য সূচি কোনটা, কোন সেশনে কোন বিষয়গুলো আলোচনা হবে, এটা যদি ক্রম অনুসারে একটা ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ হয়, আমার ধারণা পার্লামেন্ট মেম্বাররা সেটাকে তারা অনুসরণ করবেন। আর এরকম আলোচনা আসতে পারে, কারণ আজকে যেহেতু নির্বাচনের 30 দিনের মধ্যে আপনার পার্লামেন্ট যে একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, জি এরকম একটা কথা যেহেতু বলা ছিল, একদম সেই জায়গা থেকে আজকে এটা উত্তাপটা তৈরি হয়েছে এবং এটা খুবই তো হলো প্রত্যাশিত। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি কিছু দেখি না, বরঞ্চ এটা নিয়ে তো আজকে থেকে আলোচনা হওয়ার সুযোগ ছিল না। আগামী 29শে মার্চ যখন পার্লামেন্ট আবার শুরু হবে, আমার ধারণা তখন এটা নিয়ে তখন আবার এটা আলোচনা হ্যাঁ আসবে। আমি সরকারি আপাতত দল একটা থেকে- বিরতিতে যাব আপনার হ্যাঁ। সরকারি দল থেকেই আমার ধারণা এই ব্যাপারে তাদের দিক থেকে সুনির্দিষ্ট যে প্রস্তাবনা বা একদম বক্তব্য সেটা একদম তবে আজই পর্দা নামছে, এটা একটু বলে দেওয়া প্রয়োজন, যেহেতু রাত 12টার আগের খবর, কাজেই বইমেলা শেষ হয়ে গেছে। আমি আলাপে আবারও ফিরতে চাই, যেমন শামসুজ্জামান দুদু, আমি আপনাকে থামিয়েছিলাম 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা আপনি বলছিলেন, সেটা একটু বলবেন, সাথে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিয়েই, সেটা হচ্ছে যে আজকে আমরা মানে গতকাল আমরা যেই সংসদ অধিবেশন দেখলাম, সেখানে এই প্রশ্নটা বিরোধী দলের পক্ষ থেকে করা হয়েছিল যে আজকে সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়া উচিত ছিল, সেটা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্ট করে যুক্তি দিয়ে বলেছেন যে যেখানে পরিষদের অস্তিত্ব নেই সেখানে সভা কি করে হবে, আগে পরিষদের ব্যাপারটা নিষ্পত্তি হোক, তারপরে না হয় সভা নিয়ে ভাবা যাবে। কিন্তু তার আগে আমরা বিরোধী দলকে বলতে শুনলাম তারা দাবি পূরণ না হলে রাস্তায় নামবে, মক করা হচ্ছে নানা কিছু। সাইফুল হক উনি চমৎকার করে বললেন যে এটা বড় কোনো সংকট তৈরি করবে না, কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা আসলে কি বলে 29 মার্চ পর্যন্ত মুলতবি? এই একই ধরনের ঘটনা 96-এ আমরা লক্ষ্য করেছি। জি জামাতের ধারণাকে আওয়ামী লীগ কেয়ারটেকার নিয়ে সেই সময় আন্দোলন করে। আমি সংক্ষেপে বলি, সে আন্দোলনের প্রেক্ষিতে একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে, অর্থাৎ পার্লামেন্টে সেই সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি ছিল না, জি এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ এবং জামাত পার্লামেন্ট বর্জন করেছে। তো একার পক্ষে তখন এই কেয়ারটেকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। আচ্ছা এই আন্দোলনের প্রেক্ষিতে তারা অনড় ছিল, তাদের এটা পাশ করতেই হবে, কিন্তু তারা পার্লামেন্টে আসার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। স্বাভাবিক কারণেই আরেকটি নির্বাচনের কারণ মুখোমুখি হতে হয়েছিল, সেটি 15 ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনও জামাত বা আওয়ামী লীগ আসে নাই, এবং সেই নির্বাচনে লক্ষণীয় বিষয় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা শুধু বিএনপি পায়নি, সেই নির্বাচনকে আওয়ামী লীগ এবং জামাত অ্যাকসেপ্ট করেনি, যেহেতু তারা নিজেরাই অংশগ্রহণ করেনি। কিন্তু সেই পার্লামেন্টে কেয়ারটেকার আইনটা পাশ করা একেবারে রাত দিন খেটে। মজার ঘটনা এই জন্যই বলছি, পার্লামেন্ট অ্যাকসেপ্ট সেই সময় করেনি জামাত এবং আওয়ামী লীগ, কিন্তু কেয়ারটেকার বিলটা তারা আইনটা গ্রহণ করে, এবং 96-এর নির্বাচনে বিএনপি পদত্যাগ করার পর নির্বাচন দেয়। জি সেই নির্বাচনে আওয়ামী লীগ 24 বছর পর ক্ষমতা আসে। এই 24 বছরের পরে ক্ষমতা আনার পিছনে জামাতের একটা মূল্যবান ভূমিকা ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে। জি যেমন এখন একটি গণঅভ্যুত্থান পরবর্তী, ওই সময় না 90 গণঅভ্যুত্থানের পরে 91-এ বিএনপি ক্ষমতা এসেছিল, যেমন 24-এর গণঅভ্যুত্থানের পর গত 12 তারিখের নির্বাচনে ফেব্রুয়ারি মাসে বিএনপি ক্ষমতা আসতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা সাংবিধানিক না, যেটা মিস্টার সালাউদ্দিন সাহেব উল্লেখ করেছেন, জি আগে বিষয়টির ফয়সালা অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে পার্লামেন্টে, অর্থাৎ যে পার্লামেন্টের গণপরিষদের কথা বলা হচ্ছে সেটা সংবিধানে কিন্তু অনুপস্থিত। সেই বিষয়টি পার্লামেন্টে আলোচনা ছাড়াই কিভাবে
মানে সংবিধানের অংশ করা যাবে, আইনে রূপান্তরিত করা যাবে, সেই ব্যাপারে তারা কিন্তু হুমকি দেবে যে এর ফয়সালা পার্লামেন্টে না, এর ফয়সালা রাজপথে হবে, যেটা 96-এ আমরা লক্ষ্য করেছিলাম। এবং সেই সময় জটিলতা সৃষ্টি করে আজকের যে জামাত, সেই সময় সেই জামাত আওয়ামী লীগকে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ আমি 15 ফেব্রুয়ারি এবং পরবর্তী নির্বাচনে আমি নিজেই পার্লামেন্টে ছিলাম। স্পষ্ট কথা। এলএনএস স্যার, আপনি কিছু যুক্ত করবেন? না, এইসব ইতিহাস তো আমাদের আছেই, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে যে বিপুল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হলো, 54 বছর ধরে সেই দেশটিকেই বারবার গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হচ্ছে। তো পার্লামেন্টে এগুলি কোনো, আমি দেখছি যারা যেসব দেশে পার্লামেন্ট মানে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত, পার্লামেন্ট চলছে, এভাবে আমাদের মতন হয় নাই, সেসব দেশও দেখছি যে পার্লামেন্টের ভিতরে মারামারি পর্যন্ত হয়, এবং মারামারি হয়। এবং আমাদের প্রতিবেশী দেশ, তারা বলে থাকে গণতন্ত্রের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানেও পার্লামেন্টে মারামারি পিটাপিটি। ইউরোপেও আমরা দেখছি যারা গণতন্ত্রের জন্য আমরা যাদেরকে শ্রদ্ধা করি। সুতরাং পার্লামেন্টে বিতর্ক হওয়া তার মানে সব শেষ হয়ে যাওয়া, ব্যাপারটা সেরকম না। আমার মনে হয় যে, আর আমাদের দেশের পলিটিশিয়ানরা সবসময় বলেন আমরা কি বলে যে পার্লামেন্ট এবং রাজপথে দুই জায়গায় আমরা আন্দোলন করব। এটা হতেই পারে। তার মানে এটা যে সব এই যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যে সরকার এসছে বা বিরোধী দল আসছে, যারা উভয়ই এই আন্দোলনের সঙ্গে ছিল, নিশ্চয়ই হ্যাঁ আমরা কিন্তু আমরা কিছু অতিরঞ্জিত কথাবার্তা কিন্তু শুনতে পাই পার্লামেন্টে হবে, পার্লামেন্টে যেটা সাইফুল হক সাহেব যেটা বলছেন যে আপনি দেখেন এই পার্লামেন্টে অধিকাংশ লোকই নতুন এসছে। আপনি ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন সদস্য যেটা যারা হতেন আমরা দেখেছি এবং শুনেছি, সেটা হলো যারা বহু বছর ধরে পার্লামেন্ট কভার করেছেন, এরকম সাংবাদিকদের কাছে থেকে তারা পার্লামেন্টের রীতিনীতিটা শিখে নিতেন, শিখে নিতেন আর কি। এইখানে যেহেতু সেরকম একটা ব্যবস্থা নাই, অবস্থা নাই, সুতরাং এটা হতে পারে। একটা পয়েন্ট আপনার সামনে আনি, তাহলে আমি এটা নিয়ে জনাব সাইফুল হকের কাছেও আমি আসবো। সেটা হচ্ছে যে দেখুন, যখন প্রথম অধিবেশনটা হয়, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বক্তব্য দিতে মঞ্চে দাঁড়াবেন, তখন বাইরে এনসিপির একজন নেতা, মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি বলছিলেন যে আজকে দুটো ভাগ হয়ে গেল দেশ, যারা জুলাই সনদের সপক্ষে এবং বিপক্ষে। এই কথাগুলোতে আলাদা একটা ন্যারেটিভ তৈরি করে দেয়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি জিতেছে, কিন্তু আবার হাঁ ভোট জিতেছে। তার মানে মানুষ সংস্কার চায় এবং সেটা বিএনপির উপর নির্ভর করছে। না, সংস্কারের ব্যাপারে বিএনপিও কিন্তু দ্বিমত পোষণ করে নাই কখনো। আমি কখনোই দেখি নাই যে বিএনপি বলছে যে আমরা সংস্কার মানি না। আর এইসব রেটরিক, এইগুলি নিয়ে আমরা আসলে যারা পলিটিক্স করেন তারা এগুলি নিয়ে খুব ভাবেন না, যে কারণ এইগুলি এরকম কথা হবে। কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হলো যে উভয় পার্টি, যারা সরকারে এবং বিরোধী, তারা উভয় জনগণের কাছে দায়বদ্ধ। কারণ উভয় তারা এক জায়গায় বসে জনগণকে সাক্ষী রেখে এই জুলাই সনদ বলা হোক, যেটা হোক, সবকিছু অঙ্গীকার করেছে। সুতরাং কথা তো বলতে হবে, কথা বলবে। এটাকে আমি মনে করি না যে গণতন্ত্রের জন্য এটা হুমকি। একদম। জনাব সাইফুল হক, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা শুনতে পাচ্ছিলাম যে নতুন একটা রাজনীতির ধারা, রাজনৈতিক বন্দোবস্ত বলা হচ্ছে, সেটা দেখব, কিন্তু এখনো যদি আমরা সেই পুরনো রেটরিক মন্তব্যগুলো রাজপথে শুনি, সেগুলো আমাদের সংবাদের শিরোনাম করতে হয়, তখন তো একটা প্রশ্ন ওঠে যে আসলে মানে একটা বড় অভ্যুত্থানের পর একটা দেশ পুনর্গঠন করার জন্য গণতন্ত্র পুনর্যাত্রা শুরু করলো, কিন্তু আমরা আবার পেছনে হাঁটছি কিনা। প্রথমত আমরা এই অভ্যুত্থান তো ধরুন নতুন রাজনৈতিক চিন্তা, নতুন একটা স্বপ্ন জাগানোর যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল, তার অনেকখানি তো আমরা ধারণ করতে পারিনি, এটা সত্যি। কিন্তু একই সাথে আমি আবার ইতিবাচক এই অর্থে যে পুরোনো জমানায় ফিরবো না বলে, নিশ্চয় আমার সাথে একমত হবেন। আমরা আপরাইজিং এর 1.5 বছর আগে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে আমাদের যে বোঝাপড়া যুগপৎ আন্দোলন নিয়ে, সেটা কিন্তু 31 দফার অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আমরা একমত হয়েছি অভ্যুত্থানেরও 1.5 বছর আগেকার। তো তারপরে ধরুন এখন যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে,
সেখানে কমিশনের সমস্ত দল আমরা অংশ নিয়েছি। সংস্কারের ব্যাপারে ব্রডলি সবাই আমরা এক। কিছু কিছু প্রশ্নে কিছু কিছু দলের আপত্তি আছে, বিরোধিতা আছে, সেটা কোনো দলের থাকতেই পারে। একটা বহুত্ববাদী সমাজে সকল প্রশ্নে আমরা একমত হয়ে যাব এরকম চিন্তা করাটা উদ্ভট এবং হাস্যকর। সুতরাং অনেক প্রশ্নে আমরা প্রায় ৮০টার মতন প্রশ্নে আমরা কিন্তু একমত হতে পারছি, নিশ্চয়ই ব্যাপারে জানেন। তার অনেকগুলো হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়। সুতরাং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। আর এটা নিয়ে কমিটমেন্টটা, আমি মনে করি কমিটমেন্টটা সবারই আছে। পদ্ধতি কি হবে, প্রক্রিয়া, এটা নিয়ে বিরোধিতা আছে, আপত্তি আছে। কমিটমেন্ট আরেকটা আছে, হলো যে- আস্থা কি আছে রাজনৈতিক দলগুলো, পক্ষ বিপক্ষ যারা আছে? আমরা তো বিরোধিতার জন্য বিরোধিতা যেমন কথা না, শুনি। না, আপনি বুঝবেন, যখন কেউ কোনো বক্তব্য রাখে জি, পিছনে একটা রাজনীতিটা কাজ করে, দলের একটা হেজিমনি কিভাবে তৈরি করা যায়, আধিপত্য কিভাবে। আমি দেখেছি ঐক্যমত কমিশনের কি অসাধারণ একটা পরিবেশ। এই ব্যক্তিরা যখন আবার মিডিয়াতে যারা যখন ব্রিফ করছেন, তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তখন কিন্তু সে একেবারে ভিন্ন চেহারা। তারা যখন আবার মাঠে বক্তৃতা করেন, তখন ঐক্যমত কমিশনের আলোচনার যে সৌহার্দ্য, তখন এটা অনেকখানি তার প্রায় কিন্তু বৈপরীত্যের চূড়ান্ত জায়গাটা। অর্থ ঐকমত্য কমিশন যেটা করেছে সেটাই বা আপনি সমর্থন করবেন কিনা? কারণ আমরা দেখেছি জুলাই সনদে স্বাক্ষর হলো, বিএনপি সেখানে স্বাক্ষর করলো, জামাত ইসলামী আগের দিন পর্যন্ত বলছিলেন যে তারা স্বাক্ষর করবে না, কিন্তু ঠিকই তারা এলেন, স্বাক্ষর করলেন। না, কিন্তু আমি বলেছি যে পরবর্তী যে আমরা- সনদটা দেয়া হলো, না, না, জি না, আমরা বলেছি অনেকগুলো ব্যাপারে তো দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। তাহলে বেসিসটা হবে যেসব ব্যাপারে আমরা একমত আছি সেগুলো নিয়ে তো বড় ধরনের কোনো বিতর্ক নেই। এগুলো পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করে জি বাছাই কমিটি দেখবে, ফলে এটা আইনে, এটা যখন হবে তখন এটা সংবিধান যুক্ত হতে পারে। যেটা নিয়ে আমাদের আপত্তি আছে, ভিন্ন মত আছে, বা নোট অফ ডিসেন্ট দলগুলো, সেটা নিয়ে পার্লামেন্টে নিশ্চয়ই অনেক উত্তপ্ত আলাপ আলোচনা হবে, এবং সেটা হতেই পারে। পার্লামেন্ট তো এই জন্যই আমরা তৈরি করি। তো সেই আলোচনায় আমি খুব উদ্বিগ্ন না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো পার্লামেন্টে আপনাকে রিজলভ করতে হবে। মাঠের আন্দোলনের কথা বলে সেখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনি একদম চাপ তৈরি জি। করে পার্লামেন্টে এগুলো কিন্তু জবরদস্তি করে এটা কিন্তু পাশ করানো যাবে না। তো এই হিসাবটা আমাদের মধ্যে রাখা দরকার। মানুষ এখনই এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি হয়তো মানুষ দেখতে চাইছে না। আর যেহেতু সরকারের তাদের কমিটমেন্ট আছে, পাবলিকের কাছে তাদের একটা অবস্থানটা খুব পরিষ্কার আছে, তো আমি মনে করি সময় দেওয়া দরকার। আপনি একেবারে ১ মাস ১.৫ মাসের মধ্যে ১৮০ দিন আপনার হাতে সময়, জি তাহলে আপনি প্রথম সেশনে সবকিছু আপনি ফয়সালা করে ফেলবেন, এরকম একদম চিন্তাটা না একদম, করা। আমি আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার, মুলতবি তো হয়েছে, দেখা যায় ২৯ মার্চ বিকেল ৩টার পর কি হয়। শামসুজ্জামান দুদু, আমি আসলে এই প্রশ্নটা এ কারণে করছি যে আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, ভয় কাজ করে সাধারণ মানুষের মধ্যে, যে আবার না কোনো আন্দোলনের দিকে আমাদের যেতে হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জটিলতা খুব চমৎকার করে সমাধান করা হচ্ছে। জ্বালানি তেল নিয়ে একটা সংকট হবে একটা ধারণা তৈরি হয়েছিল। আজকে আমরা দেখলাম আমাদের মজুদের কথা বলা হয়েছে, রেশনিং বাতিল হয়ে গেল এবং সবাই পরিমাণ মতো জ্বালানি পাবে। তার মানে সংকটগুলো আমরা সমাধান করতে পারছি। অন্যদিকে নানা রকমের শঙ্কা দানা বাঁধছে যে রাজপথে আমরা নামবো দাবি পূরণ না হলে। আবার দেখুন, বলা হচ্ছে ১৩৩টা অধ্যাদেশ যাচাই বাছাই করে তারপর সেটাকে নিষ্পত্তি করার কথা। এখন যাচাই বাছাইয়ের সময় আবার নতুন কোনো বিরোধ হবে কিনা সেটা নিয়ে আবার তর্ক বিতর্ক, এবং সেটা রাজপথ পর্যন্ত গড়াবে না, সেই শঙ্কা থেকে আসলে জানার কথা বা জানতে চাওয়া। আপনি কি দেখছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে পার্লামেন্টে আপনার ৪৮ ঘন্টা আমি বেশি হলে কথাবার্তা হয়েছে, বৈঠক হয়েছে, বসেছে। জি তো এটাকে কন্টিনিউ যদি আমরা করতে পারি পার্লামেন্টে, এই যে কথাবার্তা গুলো এখন আসছে জুলাই সনদের ব্যাপারে বা অন্যান্য প্রসঙ্গে, এই বিষয়গুলো যদি আমরা পার্লামেন্টের ভিতরে নিয়ে গিয়ে আলোচনায় রাখতে পারি, আলোচনা করতে পারি, তাহলে একটা সমাধানের দিকে যাবে, এটা আমি নিশ্চিত। কারণ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং এনসিপি, তারাও কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম শরিক, অন্যতম ভূমিকা পালনকারী। এবং শুধু ২৪-এর ওই ৩৬ দিনের ঘটনা না, জামাত ইসলাম বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি বাদে, একটা সুদীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে তারা নানামুখী নির্যাতন, গুম, খুন, মামলা এগুলো সহ্য করেছে। শেষ ৩৬ দিনে যে তরুণরা ইতিহাস খ্যাত ভূমিকা পালন করেছে, জি তারাও কিন্তু এখন পার্লামেন্টে আছে।
আমার কাছে মনে হয়েছে যে এরা সবাই দায়িত্বশীল এবং সবাই স্ব রাজনীতিটা কিভাবে সামনের দিকে নিয়ে যাবে সেই কৌশলগত দিক তাদের থাকতে পারে, এবং সেই জায়গা থেকে সরকারের উপরে বা বিএনপির উপরে কতটা চাপ সৃষ্টি করে তারা তাদের মতো করে ভূমিকায় যেতে পারে, সেটা তো মানে রাজনীতির অন্যতম একটি দিক। সেই কারণে পার্লামেন্ট শুরুর আগেই রাজপথ দেখানো, বাংলাদেশের রাজনীতিটা তো রাজপথ থেকে পার্লামেন্টে কখনোই কোনোভাবে কার্যকর ভূমিকা 54 বছরের মধ্যে আমরা খুব যে বেশি দেখতে পেয়েছি এমন না, কিন্তু মানে কোনো না কোনো ভাবে পার্লামেন্টকে বাইপাস করে ওই রাজপথে গিয়ে মীমাংসা আমরা চেষ্টা করেছি। এমনকি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, এই তিনটি বড় রাজনৈতিক দলেরও যদি সালতামামি করি, এ থেকে অনেক কিছুই আমরা দেখতে পাবো। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যদি এই যে জুলাই সনদ বা অন্যান্য যে প্রসঙ্গগুলো আসছে, এটি পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে একটি যৌক্তিক অবস্থায় না পৌঁছালে কি করে আপনি সরকারি দল এবং বিরোধী দলের মর্যাদাশীল ভূমিকা আমরা দেখব। এই যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা যে জিনিসগুলো জুলাই সনদে এসছে, উপরাষ্ট্রপতি বা অন্যান্য যে প্রসঙ্গগুলো এসেছে, উচ্চ কক্ষ, নানান প্রসঙ্গ আছে, কিন্তু সেগুলো তো আমরা মানে আলোচনা এবং সিদ্ধান্ত পার্লামেন্টের মধ্য দিয়ে সংবিধান অংশ করার আগেই তো মানে দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে তার আগেই তো আমরা রাজপথে গিয়ে দাঁড়ানোর চিন্তায় রয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে ধৈর্য, পার্লামেন্টে কৌশল, দক্ষতা, এই বিষয়গুলো একদম। কিন্তু মানে যেটা আপনি বললেন সেটা, হ্যাঁ আপনি যেটা বললেন আসলে যেটা আপনি বললেন এটা আসলে একেবারে 24শে জুলাইয়ের যেই সময় সবাই একটা কমন গ্রাউন্ডে ছিল, সেই জায়গাটা সবার জন্যই কমন এবং সেটা মাথায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকা উচিত। কিন্তু কখনো কখনো আমরা বক্তব্যে সেটা মানে একটা ব্যাপারও তো ঠিক, উভয় পক্ষ একটা ব্যাপার তো চাইবে না কখনোই যে তাদের কীর্তির কারণে ফ্যাসিবাদ ফিরে আসো। এ ব্যাপারে নিশ্চয়ই উভয় পক্ষ সচেতন। আর আমাদের হয় কি বহু বছর ধরে আমরা নেগেটিভ পলিটিক্স করতে করতে আমরা এমন জায়গায় গিয়েছি যে পজিটিভ কোনো চিন্তা আমরা করতেই পারি না। সুতরাং আমার মনে হয় যে জুলাই অভ্যুত্থান কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এখন পজিটিভ পলিটিক্সের বাইরে নেগেটিভ পলিটিক্স করে যাবে না। আমাদের দেশের যে ইতিহাস, সেই ইতিহাস বলে যে চূড়ান্ত মুহূর্তে সংসদ থেকে বেরিয়ে আসা, রাজপথের থেকে সংসদকে প্রাধান্য দেয়া, যেটা ইয়েতে 88 সালে যেটা এরশাদের বিরুদ্ধে ঘটেছিল। তো এইগুলি কথা থাকবেই, আমার কথা বুঝছেন। কিন্তু আমার কাছে এটা প্রশ্ন যে সেটা হলো যে আমার জানা মতে গত 54 বছরে আমার জানা মতে যে, এবং ওই সংসদে আমি গিয়েছিও কয়েকবার, ওই পার্লামেন্টের অধিবেশনে, যে 79-এর যে পার্লামেন্ট ছিল ওইখানে যেসব পার্লামেন্টারিয়ান ছিলেন ওই রকম একটা পার্লামেন্ট কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। 54 বছরের মধ্যে অধিকাংশ সময় এক পেশে পার্লামেন্ট আমরা পেয়েছি। হ্যাঁ, এক পেশে পার্লামেন্ট। এবং এখনকারটা নিয়ে আশাবাদী হওয়ার মতো, এখনকার পার্লামেন্ট কিন্তু এক পেশে পার্লামেন্ট না। সেখানে সুতরাং ওই এক পেশে পার্লামেন্ট দেখতে দেখতে বিতর্ক দেখলে আমরা মনে শঙ্কিত হয়ে পড়ি। আমি একটু সাইফুল হক আপনার কাছে একটু আসি। মানে যেহেতু এখানে নবীন প্রবীণ অর্থাৎ প্রথমবারের মতন পার্লামেন্টে এলেন এবং 2-3 বার পার্লামেন্টে আসার অভিজ্ঞতা আছে, এরকম একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে কিছু কিছু বিষয়ে একেবারে যারা আসলে সিনিয়র তাদের একটা ভূমিকা থাকা তো প্রয়োজন। যেমন আজকে আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ যখন দাঁড়ালেন এবং তিনি তো তার কথা খুব চমৎকার করে বলছিলেন, কিন্তু পরবর্তীতে যখন উঠলেন তখন পয়েন্ট অফ অর্ডার নিচ্ছিলেন, যেখানে আমাদের মাননীয় স্পিকার বলছিলেন যে আপনি পয়েন্ট অফ অর্ডার এভাবে নিতে হয় না, কিভাবে নিতে হয় সেই ব্যাখ্যাটা তিনি দিলেন। অর্থাৎ যারা আসলে বিরোধী পক্ষে আছেন, প্রথমবারের মতো পার্লামেন্টে এলেন, সেটা সরকারেরও যদি হয়ে থাকে, তাদের তো আসলে এই পার্লামেন্টারিয়ান ল্যাঙ্গুয়েজগুলো, ক্রোনোলজিগুলো জানা প্রয়োজন। এটা তো আসলে কি বলবেন? না, এটা ঠিক আছে। এটা আমার মনে হয় যে আমরা ধরুন এটা কিছু সিস্টেমের বা আমরা যদি কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যদি ধরুন এটা যারা পার্লামেন্টে আছেন দলগুলো নিজেরাই সেখানে করা সম্ভব, অথবা সংসদীয় যে কমিটিগুলো আছে সংসদীয় কমিটিগুলো উদ্যোগ নিয়েও তারা কিন্তু এই কাজটা করা সম্ভব। তাতে কয়েকটা জিনিস বাঁচে, সময়টা বাঁচে, আপনি সুনির্দিষ্ট প্রশ্নে সুনির্দিষ্ট আলোচনাটা করা সম্ভব হয়।
জি আর তো সে জায়গাটায় সেখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সরকারি দলে বা ধরুন বিরোধী দলে, তাদের এই ব্যাপারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেদিক থেকে আছে। আরেকটা কথা আমি এটা যোগ করতে চাই, পার্লামেন্ট ঠিক আছে, পার্লামেন্ট তো ধরুন জনগণের এই ইচ্ছা, জনগণ যদি সার্বভৌম হয় তাহলে সেই সার্বভৌম জনগণের একটা পপুলারলি ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্টে আসছেন, তারা মানুষের সার্বভৌম ক্ষমতাকে তারা সেখানে প্রয়োগ। কিন্তু আবার পার্লামেন্ট মেম্বাররা তাদের দায়িত্ব থেকে তারা যদি বিচ্যুত হন, যদি মনে হয়, নিশ্চয়ই দল জনগণের তো অবশ্যই রাজপথে দাঁড়ানোর কিন্তু সুযোগটা, এবং রাজপথে এক ধরনের সার্ভাইলেন্স যদি না থাকে, নজরদারি যদি না থাকে, এক ধরনের চাপ যদি আপনি তৈরি করতে না পারেন, কেবলমাত্র আমাদের মতন সমাজে সমস্ত কিছু পার্লামেন্টে দিয়ে আমি কিন্তু অতীতে অনেকগুলো বড় দাগের সংকট আমরা সমাধান করতে পারি। পার্লামেন্টে নিশ্চয়ই আলোচনা হবে, কথা বলবো, পার্লামেন্টের প্রধান চর্চার জায়গাটা। একই সাথে পার্লামেন্ট প্রপারলি জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা, তো সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, বিরতিতে যেতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই যেই সময়টা সামনে অপেক্ষা করছে সেখানে পার্লামেন্টের নানান নাটকীয়তা, নানা কিছু আমরা দেখবো হয়তো, কিন্তু দিন শেষে একটা প্রাণবন্ত এবং কার্যকর সংসদ আমরা পেতে যাচ্ছি আশাবাদ নিয়েই আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, ৭১ জানুয়ারি আপনারা আছেন এবং আমার সঙ্গে আমার অতিথি আছেন, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন ইরান বিষয়ক গবেষক সাংবাদিক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং ছোট ছোট করে অনেক কিছু বিষয় আসলে জানতে চাওয়ার আছে, কারণ ইরান নিয়ে কথা বলতে গেলে সবার আগে আপনার কথাই মনে পড়ে, কারণ একেবারে প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিছু আপডেটও আমরা পেতে থাকি। ছোট করে একটু বলবেন, মানে নেতানিয়াহু কি বেঁচে আছেন? মানে প্রথমে ওনার ৬টা আঙুল দেখা গেল, ঘন্টা তিনেক আগে তিনি একটা ভিডিও আপ করলেন, সেখানে তার ৫টাই আঙুল তিনি দেখালেন যে ওরা বলে আমি নাকি মারা গেছি। মুশকিল হচ্ছে উনি যখন কফি নিচ্ছিলেন, উনার কাছে যিনি কফি দিচ্ছিলেন একজন সৈন্য, তার মুখটা আবার এমনভাবে ব্লার হয়ে আসলো, তাতে আবার অনেকে বলছেন যে এটাই তো এআই এর মাধ্যমে করলে হয়। তারপরে এটা তো মানুষ আসলে কনভিন্স না যে উনি আসলে বেঁচে আছেন কিনা। আপনি কি জানতে পারলেন? ধন্যবাদ রাকিব। স্টুডিওতে মনে হয় সাজু ভাই আছেন নাকি? এলাহি নেওয়াজ খান আমার সঙ্গে আছেন। নেওয়াজ খান সাজু ভাই আছেন। সাজু ভাইকে সালাম জানাচ্ছি এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই প্রসঙ্গটা বেশ কিছুদিন ধরে আসলে নেট জগতে খুব আলোচিত বিষয়, যে নেতানিয়াহু মারা গেছেন কিনা, এবং তার ব্যাপারে যে গুঞ্জন, গুজব বা রিউমার বা নানা রকমের প্রশ্ন, যত যাই কিছু ছড়িয়ে থাকুক, যত যাই কিছু সৃষ্টি হয়ে থাকুক, সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে মানুষ যেন প্রত্যাশা করছে নেতানিয়াহু মারা যাক। এটা অত্যন্ত নির্মম বাস্তবতা, এটা যে মানুষ প্রত্যাশা করছে যে নেতানিয়াহু মারা যাক। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার মূল কারণ হচ্ছে যে এত সংখ্যক মানুষ এই নেতানিয়াহু হত্যা করেছে, এত মানুষের রক্তের দাগ নেতানিয়াহুর হাতে, সেটা বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে মানুষ কেন যেন প্রত্যাশাই করছে যে নেতানিয়াহু মারা যাক। এখন আপনি যে প্রশ্ন তুললেন, সেই প্রশ্নে আমি বলি, আমি ওই ভিডিওটা দেখেছি, তিনি কফি খাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে তিনি বেঁচে আছেন। এখানে খুব মানে হাস্যকর ব্যাপার, বা যদি বলি নির্মম বাস্তবতা বা ভাগ্যের পরিহাস, যাই বলি না কেন, যে নেতানিয়াহুকে এখন সার্টিফাই করতে হচ্ছে নিজেকে যে আমি বেঁচে আছি। তার মানে কি একটা করুণ দশা। আচ্ছা, একটা ছোট্ট তথ্য আপনাকে জানিয়ে রাখি, দেশটা নিরাপত্তা পরিষদে যে বৈঠক হচ্ছে সেখানে কিন্তু নেতানিয়াহু নেই। হ্যাঁ, সেটা একটা সেখানে আরেকজন বৈঠকের প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছে, সেটাও আমি দেখেছি, সে ভিডিও দেখেছি। এবং আপনি যে কফি খাওয়ার যে ভিডিও বললেন, সেটা আমি একটু বলি। এই ভিডিওটা দেখে আমার কাছে একদম পরিষ্কার মনে হচ্ছে এইটা জ্যান্ত নেতানিয়াহু নন, অরিজিনাল নেতানিয়াহু নন। আর যে নিরাপত্তা পরিষদের বৈঠক, সেখানেও তার দেখা পাওয়া যায়নি, এবং তিনি দীর্ঘদিন যাবত এত লোক চক্ষুর আড়ালে বা গণমাধ্যমকে এড়িয়ে থাকার কথা না। এখানে দুইটা বিষয় আলোচিত হচ্ছে বিশেষ করে। একটা হচ্ছে হয় তিনি মারা গেছেন, আর না হয় তিনি মারাত্মক আহত হয়ে
কোমায় চলে গেছেন অথবা হাসপাতালে চিকিৎসা আছেন। আরেকটা কথাও কেউ কেউ বলছেন যে সপরিবারে হয়তো ইসরায়েল ছেড়ে তিনি চলে গেছেন। এখন কোনটা সত্য জানি না, বাট এটা ঠিক যে তার বিষয় নিয়ে, তার বেঁচে থাকা নিয়ে যে গুঞ্জন, যে সমস্ত কথাবার্তা ছড়িয়েছে, জি। এটা নেতানিয়াহুর জন্য তার জীবনের শ্রেষ্ঠ কলম। আচ্ছা, আরেকটা বিষয় একটু পরিষ্কার হবো এই আলাপে। এই লাইনে আছেন আপনিও আছেন, যে কোনো প্রশ্ন আপনি শাহজাহান ইসলামকে করতে পারেন। শাহজাহান ইসলাম, একটা বিষয় একটু বলবেন, মানে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য, ফটোকার্ড, এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি বলছেন সম্ভবত ইরানের নতুন ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, তিনি বেঁচে নেই, অর্থাৎ উনি মোস্তফা খামেনিকে ইঙ্গিত করছেন। এটা কি ওনার সেই পুরনো রিউমার ছড়ানোর একটা অংশ হিসেবে তিনি এটা বললেন, নাকি আসলে কোনো সন্দেহ জন্ম দিচ্ছে? ইরানের নতুন সর্বোচ্চ নেতার ব্যাপারে যে তথ্য আমি জানি সেটা হচ্ছে যে তিনি ওই যেদিন সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন ওই দিনই তিনি আহত হয়েছিলেন, এবং আহত হওয়ার মাত্রাটা বেশ বড়ই। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজকে তিনি মনে হয় একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে সর্বোচ্চ নেতা ভালো আছেন। আমি এই পর্যন্তই জানি। আচ্ছা, আরাকচির একটা মন্তব্য আমরা দেখলাম, উনি বলছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা এখন আর নেই, এটা আমরা রীতিমতো হারিয়েছি, এবং আমরা আমাদের জায়গা থেকে আসলে আলোচনার জন্য প্রস্তুত, তবে আমাদের যে শর্তগুলো আছে সেটা মাথায় রাখতে হবে। এখন শর্তগুলোকে সেটা জন্য আবার দুদিন পেছনে যেতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলছিলেন যে 3টা শর্ত তিনি এক্স অ্যাকাউন্টে দিয়েছিলেন। প্রথমত, ইরানকে স্বীকৃতি দিতে হবে, তারপর ক্ষতিপূরণ দিতে হবে, এরপর কমিটমেন্ট করতে হবে যে কোনো আগ্রাসন চালানো যাবে না। এই তথ্যগুলো কি আসলে সঠিক, নাকি এগুলোর মধ্যেও কোনো কিন্তু আছে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে শর্ত দিয়েছিলেন যুদ্ধবিরতির ব্যাপারে, এই শর্তগুলো তো সঠিক এবং এগুলো গণমাধ্যমে এসছে, একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি দেখেছি নিজেই, এবং এই নিয়ে আমি নিজেও কথা বলেছি। কিন্তু আমি মনে করি যে ওই শর্তের ভেতরে আরো অনেক শর্ত আছে, এবং এগুলো হয়তো মোটা দাগে শর্তগুলো সামনে এসছে। কিন্তু সবচেয়ে বড় যে শর্ত হবে, বিশেষ করে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো প্রত্যাহার করে নিতে হবে আমেরিকাকে, এবং ইসরায়েল আর কখনোই ইরানের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। পাশাপাশি গাজা নিয়ে অনেক কথা হবে, অনেকগুলো শর্ত থাকবে। সেই সমস্ত শর্ত, যে শর্তগুলো অ্যাকচুয়ালি ইসরায়েল এবং আমেরিকার জন্য অনেকটা কঠিন হবে, তাদের জন্য মানা কঠিন হবে, কিন্তু ইরান খুব সহজ শর্তে যুদ্ধবিরতি যাবে না। আমার হাতে আরো প্রশ্ন আছে, সম্ভবত লাইনে আজকে। একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে এই যে আমেরিকার যে ভূগর্ভস্থ কতটা নিচে যেতে পারে আমেরিকার বোমা, এবং এই সম্পর্কে একটা কথা আছে যে ইরান ওটা হিসাব করেই তার পরমাণু অস্ত্রগুলি তার থেকে আরো অনেক গভীরে রেখেছে, যার ফলে এটা বলা যেতে পারে সুরক্ষিত। সুতরাং এই ব্যাপারে সিরাজের কি ধারণা? আমি জি, ধন্যবাদ সাজু ভাই। আমি আপনাকে আরেকটু এই কথার সাথে আরেকটু যুক্ত করে বলি যে আমেরিকার বাংকার বাস্টার বোমা যতটুকু গভীরে যেতে পারে, পাহাড় বলি, বাংকার বলি, বা পরমাণু স্থাপনা যতটুকু গভীরে যেতে পারে বলে আমরা জানি, এই বিষয়গুলো ইরান মাথায় রেখেই তো তাদের পরমাণু স্থাপনা নির্মাণ করেছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে ইরান যেহেতু পরিবেষ্টিত দেশ, এবং খুব উঁচু উঁচু পাহাড়, বিখ্যাত বড় বড় পাহাড় আছে, জাগ্রস পর্বতমালা আছে, আলবোর্স পর্বতমালা আছে, এবং এই পাহাড়গুলো এত বেশি উঁচু যে এর গভীরে আমরা হয়তো দেখবো যে পরমাণু স্থাপনার মুখ এক জায়গায়, কিন্তু তার ভেতরে কত কিলোমিটার দূরে নিয়ে যে কোন আঁকা বাঁকা অবস্থায় নিয়ে গিয়ে কোথায় যে ওই পরমাণু সমৃদ্ধ ইউরেনিয়াম রেখেছে এবং পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে, এগুলো আমেরিকার পক্ষে জানা সম্ভব না, যদি কিনা না গোয়েন্দা তথ্য তারা কোনোভাবে পেয়ে যায়। একদম একদম, মানে হ্যাঁ, মানে আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা ইব্রাহিম রাইসির সময় যে ইরানের মধ্যে থাকা যে গোয়েন্দাগুলো ছিল বা গুপ্তচর ছিল, তারা যদি আসলে এভাবে প্রতারণা না করে, সেই হিসেবে আসলে জানার কোনো সুযোগ নেই। আমি দুটো বিষয় সেক্ষেত্রে একটু জানতে চাই। আমার হাতে যে খবরটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন
কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে, এটা একটু আগে আমরা প্রতিবেদন প্রচার করেছি। ঠিক কোন কনফিডেন্সে তিনি এটা বললেন? মানে তারা যা করেছেন তারপরে নতুন কিছু করতে যাচ্ছেন যেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে এমন কিছু, নাকি যুদ্ধ থেকে বেরোনোর একটা কৌশল? এই বক্তব্যটা কে দিয়েছেন একটু নামটা বলবেন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। আচ্ছা, মার্কিন কোন মন্ত্রীর কথা ফাইনাল না। ফাইনাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কি ভাবলেন সেটা। ডোনাল্ড ট্রাম্প যদি এখন মনে করেন যে আমি এখনই যুদ্ধবিরতি করব, তো উনি ঘোষণা দেওয়া শুরু করবেন যুদ্ধবিরতি হয়ে গেছে, আমি যুদ্ধ বন্ধ এরকম বলা শুরু করবেন। বাস্তবতা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তার সাথে না কোনো উপদেষ্টার মেলে যায়, না কোনো মন্ত্রীর কোনো কর্তৃত্ব কোনো অধিকার আছে। ডোনাল্ড ট্রাম্প একেবারে মহা স্বৈরাচারের মতো একটা যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং তার মতের সাথে মিল না হলে তিনি মন্ত্রিসভা থেকে বা উপদেষ্টার পদ থেকে বা যে পর্যায়ের কর্মকর্তার সাথে মিল না হলো তখনই তাকে ছাঁটাই করে দেয়। আমি আরেকটা রিয়েলিটি আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা নিতে চাই। বলা যায় দুটো রিয়েলিটি। প্রথমত হচ্ছে কুর্দিদেরকে ফান্ডিং করা হচ্ছে যেন কুর্দিরা আসলে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধটা চালিয়ে যায়। এক্ষেত্রে একটা ন্যারেটিভ আমরা জানি যে কুর্দিরা আসলে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্পের উপরে বিশ্বাস রাখতে পারে না। কাজেই এই জায়গা থেকে আসলে পরবর্তী নির্দেশ বা পরবর্তী পরিকল্পনা কি ছিল? আর একটা খবর আমার হাতে আছে যে ইরান যুদ্ধে নতুন করে আরো 2500 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদের কাজ কি হবে? দেখেন, দুটোর সাথে একটু মিল আছে, ঘটনা দুটোর সাথে। কুর্দিদেরকে উস্কানি দিয়ে ইরানের ভেতরে একটা গৃহযুদ্ধ অবস্থা তৈরি করতে চেয়েছিল। কারণ হচ্ছে কি যে তারা চেয়েছিল সর্বোচ্চ নেতাকে হত্যার পরে ইরানের জনগণকে রাস্তায় নামিয়ে এনে একটা কেওয়াস গোলযোগ সৃষ্টি করে সরকার পরিবর্তন করে দেয়া, কিন্তু তা তো হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে। হিতে বিপরীত হওয়ার পর যখন দেখলো যে এই সাধারণ লোকজনকে রাস্তায় নামানো যায়নি, তখন ইরানে আর কাউকে খুঁজে না পেয়ে কুর্দিদেরকে লেলিয়ে দিয়ে ভিতরে ওই গৃহযুদ্ধ অবস্থা গোলযোগ অবস্থা তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেই কাজটাও করতে পারেনি অনেকগুলো কারণে। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে তুরস্কের কুর্দিরা সিরিয়ার কুর্দিরা বলেছে যে তোমরা আমেরিকাকে বিশ্বাস করো না, আমেরিকা তোমাদেরকে ব্যবহার করবে, তাদের স্বার্থ যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে মাঠে ফেলে চলে যাবে, তখন ওই ইরানের কাছে তোমাদেরকে মার খাওয়া লাগবে, তোমাদের কিন্তু আর অস্তিত্ব থাকবে না। তখন ইরানি কুর্দিরা বিষয়টা মনে হয় বিবেচনায় নিয়েছে এবং এখনো কুর্দিদের দিয়ে ভেতরে কোনো বড় কিছু করা যায়নি। যেহেতু কুর্দিদের দিয়ে কিছু করা যায়নি, তাহলে ভেতরে এখন এই ইরানের ভেতরে বেশ কিছু কাজ তারা করতে চায়, এই কাজগুলো কে করবে? তো সেই জায়গা থেকে স্থল সেনা পাঠাচ্ছে। বাট ইরানের পক্ষ থেকে যে বক্তব্য আছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা, সেনা কর্মকর্তা সবাই বলছে যে স্থল সেনা পাঠানোর জন্যই আমরা অপেক্ষা করছি, তোমরা সেনা পাঠাও, বাদ বাকিটা হিসাব। একদম, আমরা আইআরজিসি একটা বক্তব্য দেখছিলাম, আইআরজিসি বলছিল নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা তারা দিয়েছে। আমি আলাপ থেকে বিরতিতে যাব। এলাহিন ওসমান, আপনি যদি কিছু জানতে চান সেক্ষেত্রে। না, সেটা হলো যে একটা ব্যাপার কুর্দিদের ব্যাপারে, যে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে যে জনগণ ক্রুসেড করেছে, তারা কিভাবে আমেরিকার নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের যুদ্ধে না যাওয়ার এরকম একটা ঐতিহাসিক পটভূমি থাকতে পারে। সিরাজ? হ্যাঁ, ধন্যবাদ সাজু ভাই। একটা ব্যাপার হচ্ছে, আপনি মনে হয় জানেন সালাউদ্দিন আইয়ুবের যে জাতিগোষ্ঠীর যে ব্যাপারটা, সেই জাতিগোষ্ঠী যে পথভ্রষ্ট হতে হতে ভেঙে যেতে যেতে তাদের মতাদর্শ হারাতে এখন কুর্দিদের বেশিরভাগই নাস্তিক টাইপের অবস্থা এবং তাদের প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের সাথে অনেকেরই সম্পর্ক নেই, এবং এরা বেশিরভাগই ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্ক রাখে। একটা লক্ষ্যই তাদের সামনে বড়, আপনি খেয়াল করে থাকবেন নিশ্চয়, আপনি জানেন মনে হয়, যে ইরান সীমান্ত, ইরাক সীমান্ত, সিরিয়া সীমান্ত এবং তুরস্ক সীমান্ত, এই চারটা দেশ একেবারে বৃত্তাকারে বলা যায়, এর মাঝখানে যে একটা বিরাট অংশ, এই প্রত্যেকটা দেশের সীমান্ত এলাকায় এই কুর্দিদের অবস্থান। এই কুর্দিরা এই যে মাঝখানে যে সীমান্ত একটা বৃত্ত, মাঝখানে যে একটা বৃত্ত আছে চার দেশের সীমান্ত মিলে, আপনি একটার সাথে একটা কানেক্ট করলে যে বৃত্তটা পাবেন, এই বৃত্ত, এই ভ্যাকুয়াম, এই গোলাকার জায়গাটাকে তারা
কুর্দিস্তান বানাতে চাই, কুর্দি রাষ্ট্র বানাতে চাই, এবং এই কুর্দি রাষ্ট্রটা মূলত আমেরিকান প্রেসক্রিপশনে, জি। ইসরায়েলি প্রেসক্রিপশনে। এবং এটা মূল কারণ হচ্ছে যে এই যে 4টা দেশের সীমান্ত, এই বৃত্তাকার যে জায়গাটা, এখানে যদি কুর্দিরা ইসরায়েল এবং আমেরিকান প্রেসক্রিপশনে বসতে পারে এবং তাদেরকে বসানো যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এখান থেকে ওয়াচ করতে পারে। কারণ আরবরা আমেরিকার করতলগত হয়ে গেছে। এখন আমেরিকার পুরোপুরি করতলগত হয়নি সিরিয়া, ইরাক, ইরান এবং তুরস্ক। এই যে 4টা রাষ্ট্র, মাঝখানে যদি একদম কুর্দি পরিষ্কার। রাষ্ট্র আমি তো বিরতিতে যাব, বলতে জনাব পারে। সিরাজুল ইসলাম। হ্যাঁ, আমি বিরতিতে যাব, আলাপটা এখানে শেষ করি। খালি আপনি হ্যাঁ নাতে যদি একটা বিষয় একটু বলে দেন, যে রেজিম চেঞ্জ করা নিয়ে এত আয়োজন করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেটা কি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত আছে? রেজিম চেঞ্জ করা একটা অসম্ভব ব্যাপার, দ্যাট ইজ ইম্পসিবল। এটা আমেরিকার প্রেসিডেন্টকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের যারা এই রেজিম কথাটা তো আসলে নেগেটিভ। জি। সরকার পরিবর্তনের যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আসলে তাদের বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। এবং শিরোনামে যেটা একেবারে শুরুতে জানাচ্ছিলাম যে মিরপুরের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়ে টাইগারদের সিরিজ জয়, আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে বাংলাদেশ, এবং বাংলাদেশের এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষ তো বটেই। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, এবং শুরু থেকে আছেন আমার সঙ্গে এলাই নমস্কার। ফয়সাল তিতুমির, আপনার কাছ থেকে কয়েকটা বিষয় একটু জানতে চাই। প্রথমত, এই 3টা ম্যাচ দেখে আসলে আপনার সাংবাদিকতা চোখ দিয়ে একটু পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ ক্রিকেট দলকে। মানে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া, তারপর নানামুখী ট্রমা, সেখান থেকে বেরিয়ে এসে পাকিস্তানের এই সফর, তারপর বাংলাদেশের এই সিরিজ জেতা। একটু বলবেন আপনার পর্যবেক্ষণ, সাথে একটু বলবেন বিসিবির ভেতরে নানা রকমের অসন্তোষের কথা আমরা জানছিলাম খোদ প্রেসিডেন্টের বিপক্ষেই। আজকের এই ম্যাচ, এই সিরিজ জিতে যাওয়া, ওই আলাপটাকে আবার ঢেকে দেবে কি? প্রথম যদি এটা আমরা শুরু করি, সেটা হচ্ছে বাংলাদেশ, আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম ম্যাচে আমরা আসলে সবারই চোখ ছিল, বিশ্বকাপ খেলা হলো না, এই দলটার ক্রিকেটারদের দীর্ঘদিন পর তারা ওয়ানডে ফরম্যাটে ফিরছে, কেমন করে দলটাও খানিকটা নতুন কম্বিনেশন, সবকিছু মিলিয়ে। এবং প্রথম ম্যাচে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ খুব বেশি ভালো খেলে ফেলছে, মানে এতটা ভালো খেলবে এক্সপেক্ট করিনি। মানে একেবারে পাকিস্তানকে বান্ডেল আউট করে দিয়ে বিরাট বড় ব্যবধানে জিতে নেবে, একতরফা একটা ম্যাচ। এবং ওই সময়টা নিশ্চিত ছিলাম যে পাকিস্তান উইল বাউন্স ব্যাক, এবং ঠিক সেটাই হয়েছে। পরের ম্যাচে পাকিস্তান কিভাবে, বাংলাদেশ যে স্টাইলে জিতেছে, পাকিস্তান সেকেন্ড ওয়ানডেটা সেভাবে জিতলো। সো থার্ড ওয়ানডেটা ছিল আসলে দু দলের জন্যই মনে হয় যে দুটো ম্যাচে তারা সেটেল হয়েছে, এবং থার্ড ওয়ানডে এসে সিরিজ জয়ের খেলা। এবং সেখানে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের দিক থেকে ধরুন অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, কিন্তু দিন শেষে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, খুব ম্যাচিউর ওয়েতে জিতেছে। বেশ কিছু জিনিস আমরা সামনে এগোনোর জন্য পাচ্ছি। প্রথমত হচ্ছে র্যাঙ্কিং এ 9 কথা যেটি বলেন, এটা খুব ইম্পর্টেন্ট 2027 বিশ্বকাপ সরাসরি খেলার জন্য। আমরা একটা আমাদের ওপেনিং টপ অর্ডারটা আমরা মোটামুটি তানজিদ তামিমকে আমরা নতুন করে আবিষ্কার করলাম ওয়ানডেতে, তিনি টি20 তো ছিলেনই। সৌম্য সরকার সুযোগ পেলে একটু ভালো হতো এই ম্যাচে, তাকে একটু দেখা দরকার ছিল, এবং সেই সুযোগটা যেরকম পাকিস্তান যেটা করেছে, 6 জন রান করা প্লেয়ার এনে সবারই ডেবু করিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে 4 জন, আজকে আরো 2 জনের। বাংলাদেশ অ্যাটলিস্ট ঘুরিয়ে ফিরে খেলানোর ক্ষেত্রে একটা চেঞ্জ তারা করতে পারতো, সেটা করেনি। কিন্তু দিন শেষে যেটা হয়েছে, লাস্টের আমরা যদি 49তম ওভারের 5 নম্বর বলটাই বলি, যেটাই আসলে ম্যাচটার পার্থক্য করে দিয়েছে। খুবই খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বাংলাদেশ ওই জায়গায়, এবং পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ মনে হচ্ছে স্মার্ট ক্রিকেট খেলেছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনি জিতছেন এবং কিভাবে জিতছেন, কোন কোন সিচুয়েশন গুলো আপনি ওভারকাম করে জিতছেন। এবং সেই জায়গাগুলোতে সবগুলো দিক থেকে আমাদের জন্য একটা দারুণ সিরিজ গিয়েছে। যেটা বলছিলাম, আবারও স্মার্ট ক্রিকেট মানে হচ্ছে যে মেহেদী হাসান মিরাজের ওই রান আউট নিয়ে যতই আলাপ হোক, কিন্তু দিন শেষে এটা রোলের মধ্যে থেকে করেছেন। শেষ ম্যাচে আমরা দেখলাম একটা রিভিউ নিয়ে যেভাবে বাংলাদেশ ম্যাচটা সহজেই জিতে নিল, শেষ দিকে এসে 2 বলে 12 রানের ইকুয়েশন, সেখান থেকে হোয়াইট বলটাকে তারা রিভিউ নিয়ে দেখা গেল যেটা আসলে হোয়াইট না। সো এক্সেলেন্ট ক্রিকেট অল অ্যারাউন্ড। পেস ডিপার্টমেন্ট আমরা যথারীতি ডমিনেট করছি। নাহিদ রানা নতুন অ্যাডিশন, দুর্দান্ত। আর আপনি পরের যে প্রসঙ্গটা তুলেছেন, সেইটা আমার মনে হয় যে আলোচনাটা থাকবে, এটা আসলে চাপা পড়বে না। কারণ হচ্ছে একটা তদন্ত কমিটি করা হয়েছে বিসিবির নির্বাচন ঘিরে। বিসিবি প্রেসিডেন্ট এই মুহূর্তে দেশে নেই, তিনি দেশের বাইরে, ফলে গুঞ্জন ফিসফাস আলোচনা আছে, এবং এটা চলতেই থাকবে। কারণ এর মধ্যে আমরা জানি স্পষ্টতই এখানে কয়েকটি পক্ষ, বা মোটা দাগে 2টি পক্ষ আছে। ফলে এক পক্ষ কথা বলেই যাবে, নানান অভিযোগ তুলতে থাকবে, পাল্টা অভিযোগ উঠবে, কথার খেলা, এগুলো ধরুন চলতে থাকবে।
ইন দ্য মিনওয়াইল আমার মনে হয় যে ক্রিকেটে আমাদের সামনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ হোম সিরিজ আছে, নিউজিল্যান্ড আসছে, সো খেলার দিকেও নজর থাকবে। ওভারঅল আমার মনে হয় যে দেশের ক্রিকেটে যতটা বেশি মাঠে খেলা থাকে ততই ভালো। এই মাঠের বাইরে আমরা পরের প্রসঙ্গতে আসলে যেন যেতে না হয় সেটা আসলে আমাদের চাওয়া থাকবে বা আশা থাকবে। একদম, এটা আসলে শত শত ক্রিকেট প্রেমী যারা তাদের সবারই প্রত্যাশা। জি, আপনি যদি কিছু জানতে চান। না, আমি জানতে চাই যে হ্যাঁ, অসাধারণ একটা বিজয়, আমরা অভিনন্দন জানাতেই পারি। জি। এবং বহুদিন ধরে এই ক্রিকেট দলটা আমাদের আলো ছড়াচ্ছে বাইরে, আর দেশের আজকে বাইরে। আমরা কিন্তু জাতীয় কিন্তু দল। আমি যেটা বলছি সেটা হলো যে আমরা অনেক দিন আমরা পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে আমাদের দল ওখানে খেলতে যেতে চায়নি। অনেক এর অতীতে আমাদের যে আমরা দেখেছি, আবার আইপিএল ইস্যু নিয়ে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্বের মাঝখানে পাকিস্তান এসে আমাদেরকে এক ধরনের সহযোগিতা করেছে। এই প্রেক্ষাপটে বা পটভূমিতে এই পাকিস্তানের টিমের সপোর্টটার একটা তাৎপর্য আছে কি না? জি, না, তা তো অবভিয়াসলি। বা প্রথমত হচ্ছে যে বাংলাদেশ আসলে খেলায় ফেরার জন্য এটা ছিল প্রথমত জয় দিয়ে আপনি খেলায় ফিরেছেন এবং এগেইনস্ট পাকিস্তান। কারণ হচ্ছে বাংলাদেশ ওই সময়টা আপনি জানেন যে দুটো ভোট পড়েছিল বাংলাদেশের পক্ষে, যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেলে ভেন্যু পরিবর্তনের পক্ষে। সেটা ভোট দিতে দিয়েছিল একটা বাংলাদেশ আর একটা পাকিস্তান। পাকিস্তান ওপেনলি তারা সাপোর্ট করেছে বাংলাদেশকে, এবং দুটো দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা অবশ্যই বেশ ডেভেলপ করেছে রিসেন্ট টাইমে অনেক বেশি। ফলে এই সিরিজটা তো আরেকটু সেটাকে বাড়িয়ে দেবে বলেই মনে হয়। যদিও ছোটখাটো কিছু ইনসিডেন্ট ঘটেছে খেলার মাঠে, কিন্তু দিন শেষে বাংলাদেশ থেকে কিন্তু 5 জন ক্রিকেটার খুব শীঘ্রই সামনে পিএসএল খেলতে যাচ্ছে। 26শে মার্চ সেটা শুরু হচ্ছে এবং সেখানে আজকে মোস্তাফিজ ব্যথা পাওয়ার পর শাহিন শাহ আফ্রিদি খুব ওরিড ছিলেন, কারণ মোস্তাফিজ আইপিএল এ যাচ্ছেন, তার সঙ্গে আরো অনেকেই যাচ্ছেন, রিশাদ, নাহিদ রানা, এবং তারা কিন্তু সেখানে যাচ্ছেন খেলতে। এবং ওই মুস্তাফিজ যখন আইপিএল থেকে বাদ পড়লো, তারপর থেকে পিএসএল থেকে ঘোষণা দিয়েছিল তারা তাকে নেবে। ফলে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক অবশ্যই একটু নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক সময়ে। খুব চমৎকার। এবং ফয়সাল, তুমি যে কথাটা দিয়ে আসলে আগের অংশে শেষ করলেন, সেটা আমাদের সবার প্রত্যাশা যে মাঠের খেলার চূড়ান্ত ভালো পারফরমেন্স নিয়ে আমরা আলাপ করব, সেগুলো নিয়ে বিশ্লেষণ করব, কিন্তু এর বাইরে যা যা হয় সেগুলো নিয়ে যেন আমাদের কথা বলতে না হয়। অনেক ধন্যবাদ ফয়সাল তুমি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য এই রাতেও, এবং আপনাকেও অনেক ধন্যবাদ এলএন নমস্কার। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে। দর্শক, এই ছিল আজকের একাত্তর জনের আয়োজন। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।